আমরা আমাদের ওই যে ওয়ার্ল্ড ব্যাংকের অথবা আমাদের প্রতি বছর যে এটা হাউস হোল্ড ইকোনমিক সার্ভে হয় বা কান্ট্রি ইকোনমিক সার্ভে হয়, ওইটার কাছে পিছিয়ে না থাকতে পারলে কিন্তু খুবই বিপদ। হ্যাঁ, তো এইটা দুইটা জিনিস আপনার চিন্তা করেন। আমি ওভারঅল এটা পড়ে আমার এটাই মনে হয়েছে, আমরা যতই করি না কেন এই জায়গাটা এ করতে, এবং এটা আমি সোজাই বলি যে আমি এটা এই পেপারটা থেকে আমি যেটা আউটকাম পেতে চাই সেটা চাইলে আমি ওয়ার্ল্ড ব্যাংকে ঢুকে এই কাজটা বের করতে পারি। এখন আপনারা বলেন এই জায়গাটায় আসলে কিভাবে দেখতেছেন, বা শুধুমাত্র ম্যাথোডোলজিক্যাল এবং অ্যানালিটিক্যাল দিয়ে কিন্তু এটা হবে না, কারণ এটা এটা কিন্তু ডিসিশন লেভেলের জিনিস। রাকিব, ওভার টু ইউ। স্যার, আমি বুঝতে পেরেছি আপনার যে সাজেশন গুলো দিলেন। আহ, আমি আমি স্যার আমার আমার এন্ড থেকে বলছি তার আগে আসলে আমাদের যে অথর আছেন, মিস প্রমিতা, আমি একটু আপনাকে রিকোয়েস্ট করছি যে আপনার এন্ড থেকে আপনি তো আসলে স্যারের কথাও শুনলেন। আপনি যদি আপনার এন্ড থেকে একটু এক্সপ্লেন করেন বা আপনার এন্ড থেকে কিছু যদি বলার থাকে আর কি। স্যার, আমরা আহ, আপনি প্রথম যেটা মানে একে একে যদি বলি, প্রথম যে কথাটা বললেন যে 1986ই কেন নিয়েছি, এটা অ্যাকচুয়ালি আমরা চাচ্ছিলাম যে একটা বড় টাইম ফ্রেম নিয়ে করতে। তো 2024 পর্যন্ত যেহেতু আমাদের ডাটাটা ছিল, 25 পর্যন্ত নাই, ওই হিসাব করেই আমাদের আসলে ধরা হয়েছিল ওই সময় যে আমরা বিগত 40 বছর একটা বড় সময় হচ্ছে, এই টাইম ফ্রেমটা নিয়ে করি। আর যেহেতু এর মধ্যে প্যান্ডামিকের বিষয়টাও আছে, তাহলে আমরা ওই জিনিসটাও দেখাতে পারবো যে আমাদের যখন অ্যানালাইসিসটা করব, আমাদের যখন রেজাল্টটা আসবে, যে কোভিডের টাইমে আমাদের আগে যে প্যাটার্নটা ছিল, কোভিডের টাইমে আমাদের ওই সময় প্যাটার্নটা কিরকম চেঞ্জ হয়েছে, বা সেখান থেকে কতটুকু চেঞ্জ হয়েছে, বা এই 2-3 বছরে সেখান থেকে আমরা কতটুকু ওভারকাম করতে পেরেছি, সেটা একটা মানে গ্রাফিক্যালি বা আমরা দেখাতে পারবো। এবং আপনি যেটা বললেন যে স্যার আমাদের সলিউশন দিতে হবে, আমাদের মানে মেইন ফোকাস যেটা, সলিউশন তো দিতে হবে, মেইন ফোকাস যেটা ছিল সেটা হচ্ছে যে মানে আমরা এখানে যে ফ্যাক্টর গুলো নিয়েছি, আমরা ওখানে দেখাতে চাচ্ছিলাম যে জিডিপি কে কোন ফ্যাক্টরটা বেশি, মানে আমরা যে কয়টা ভ্যারিয়েবল নিয়েছি তার মধ্যে কোনটা বেশি এফেক্ট করছে এবং কিভাবে করছে। তো আমরা যদি সেটা আইডেন্টিফাই করতে পারি যে আমাদের কোনটা বেশি এফেক্ট করছে, তখন আমাদের তখন মানে ফোকাস থাকবে যে সেই জায়গাটাকে আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি। যে সাপোজ যদি এক্সপোর্টের ক্ষেত্রে হয়, যে এক্সপোর্টে অনেকটা ইম্প্যাক্ট আছে জিডিপির উপর, তো তখন আমাদের সলিউশন এরকম থাকবে যে আমরা এক্সপোর্টটাকে আরো কিভাবে বাড়াতে পারি যাতে আমাদের এই ইনকামটা বাড়ে এবং সাথে সাথে আমাদের জিডিপিটাও ইনক্রিজ হয়। মানে এরকম আমরা রিকমেন্ডেশন কিছু আমরা সবাই মিলে, বা আপনারাও সাজেস্ট করলেন, সবাই মিলে যদি করতে পারি, এরকম একটা মানে ইচ্ছা নিয়েই আমাদের মেইনলি এভাবে আগানো ছিল। এখন স্যার আপনি যেটা সাজেস্ট করেন আর কি। আচ্ছা, আপনার কথাটা বুঝলাম, আপনার কথা ধরেই আমি আগাই। ধরেন আমরা ধরেন 1986, ঠিক আছে, আপনি বললেন যে আপনি একটা বড় করতে যাচ্ছেন, সো হোয়াই নট। মানে আমি আপনাকে কেন বলছি, বিষয়টা হলো আপনি একটা টাইম ফ্রেম কখনোই, যদি না এটা ক্রস সেকশনাল স্টাডি হয়, কখনোই ধরেন আপনি একটা, এটা যেহেতু আপনার আমাদের একটা রেট্রোস্পেক্টিভ ডাটা, তাই না? যেহেতু আমাদের রেট্রোস্পেক্টিভ ডাটা, বাট আমরা প্রসপেক্টিভ অ্যানালাইসিস করব। সো রেট্রোস্পেক্টিভ ডাটা হলে আমাদেরকে টাইম ফ্রেমটা নিতে হবে এমনভাবে যেটা থেকে কথা বলতে পারে না। ধরেন আমি আমি যদি বলি 1972 আমাদের ফার্স্ট বাজেট হয়েছে, অর 1973 সেকেন্ড আফটার দ্য ফার্স্ট বাজেট, এটা একটা যুক্তিসঙ্গত। হ্যাঁ, আপনি কখনোই বলতে যে আমার মনে হয়েছে একটা বড় টাইম ফ্রেম, আমি বলতে পারি যে তার চেয়ে বড় তো আরো 10 বছর পিছনে গেলে আরো 10 বছর বড় হবে, তাহলে 50 ইয়ার্স। বা আপনি যদি বলেন যে না, বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে 54 ইয়ার্স আর 55 ইয়ার্স, সো লাস্ট 55 ইয়ার্স হোয়াট ইজ দ্য গ্রোথ, দ্যাটস দ্য জাস্টিফিকেশন। হ্যাঁ,
কারণ আপনি যখন লিখবেন যে আপনি বলতে পারবেন না যে আমি লাস্ট 40 ইয়ার্সে নিতে চাচ্ছি, বা আমি যে আপনাকে জিজ্ঞেস করব যে হোয়াই দিস 40 ইয়ার্স, হোয়াই নট 45, হোয়াই নট 50, অর হোয়াই নট ফ্রম দ্য বিগিনিং। হ্যাঁ, সো এই জায়গাটা আপনার মাথায় রাখতে হবে, টাইম ফ্রেমের বিষয়টা 1 নম্বর। 2 নম্বর কথা হলো আপনি যে ফ্যাক্টরগুলো বললেন ইজ ভেরি ট্রু। ফ্যাক্টর হলো এটা হলো সমস্ত রিসার্চের ক্ষেত্রে আমরা একটা বলি যে হ্যাঁ এটা ঠিক আছে, এই জায়গার উপরে আমাদেরকে আইডেন্টিফাই করে এই জায়গাটার উপরে দেখতে হবে। এখন একটা জিনিস মাথায় রাখবেন, সরি, আমরা যখনই কোনো কিছু ফ্যাক্টর ধরেন 10টা ফ্যাক্টর আছে আপনি এখানে নিয়েছেন, এই 10টা ফ্যাক্টর কি জাস্টিফাইড, অর এই 10টা ফ্যাক্টর আপনি কিভাবে আইডেন্টিফাই করেছেন? আইদার লিটারেচার রিভিউ অর এনি ফ্রেমওয়ার্ক অর ফ্রম দ্য ওয়ার্ল্ড ব্যাংক, মনে করেন যে তারা এই 10টা ফ্যাক্টর ধরে মেজার করে অথবা করে না। ধরেন এডিবি এই 10টা ফ্যাক্টর ধরে মেজার করে, আপনি সেই 10টা ফ্যাক্টরকে ইনক্লুড করছেন, তাহলে আপনাকে এই জায়গাটা স্ট্রং হতে হবে যে না, অথবা আপনি বলবেন যে আমি লিটারেচার রিভিউ করে এটা পেয়েছি। এখন এই ধরেন একটা কান্ট্রির জিডিপি বা আপনার ইকোনমিক সিচুয়েশন মেজার করতে গেলে ওয়ার্ল্ড ব্যাংক বা এডিবি বা যারা বড় বড় আছে, ধরেন এডিডিবি যারা আছে, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক যারা আছে, বা ধরেন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আছে, ওরা কোন কোন ইন্ডিকেটর ইউজ করে, কেন করে, এবং ওদের একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আছে। সো আপনাকে ওই জায়গাটা ধরতে হবে, কারণ ফ্যাক্টর আমি চাইলে আমার নেই বা আমার আছে এই জায়গায় গেলে হবে না, আমাকে ওই ফ্যাক্টরগুলো নিতে হবে, কারণ এরাও কিন্তু রেট্রোস্পেক্টিভ ডাটা অ্যানালাইসিস করে প্রসপেক্টিভ হিসাব, সেম ওয়েতে আপনি যা করতে যাচ্ছেন এরাও তাই করে। আচ্ছা, সেকেন্ড ইস্যু হলো আপনি যেটা বললেন যে না আমি ফ্যাক্টরগুলো জানতে চাই, ফ্যাক্টরগুলো বুঝতে চাই, দেখতে চাই। ইফ আই এম নট রং, আপনি যদি একটা সিস্টেমেটিক রিভিউ করেন অ্যামং দ্য লাস্ট 10 ইয়ার্স, আমি যদি বলি ম্যাক্সিমাম 10 ইয়ার্স, সেম স্টাডি যেগুলো হয়েছে বা কাছাকাছি যে স্টাডিগুলো হয়েছে, আপনি দেখবেন যে আপনার মোস্ট অফ দ্য ফ্যাক্টর ওখানে আছে, এবং কন্টিনিউয়াসলি কিছু ফ্যাক্টর এক জায়গায় আছে, কিছু ফ্যাক্টর একই রকম আছে। সো দেয়ার ইজ সো উই অলরেডি নো দ্যাট ইজ দ্য প্রবলেম, দ্যাট ইজ দ্য ফ্যাক্টর উই প্রবলেম। এবং এই জায়গাটাকে এইটাকেই বলা হচ্ছে যে আপনার সলিউশন আসলে কি, মানে এইগুলো তো ধরেন কেউ না কেউ করে ফেলছে, সো আমি এইখানে কেন সময় বা টাকা বা এগুলো ব্যয় করবো। আর এটার একটা বড় কারণ হলো যখনই যদি আপনি নতুন কোনো ফ্যাক্টর আইডেন্টিফাই না হয়, আপনি ধরেন আপনি ইন দ্য ব্রডে আপনি কি পাবেন, ধরেন পলিটিক্যাল আনরেস্ট, ধরেন পাবেন হলো এক্সপোর্ট কমে গেছে, তারপরে ধরেন যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বেড়ে গেছে, সে ধরেন ইম্পোর্ট বেড়ে গেছে, এরকম ধরেন কয়েকটা জিনিস আপনি পাবেন। এটাই পাবেন বাংলাদেশের ক্ষেত্রে মোরাললেস, মোটামুটি আপনার যতগুলা আছে পেপার আছে, আপনি যদি মনে করেন যে এখন চোখ বদ্ধ করে 10টা পেপার ওপেন করেন এই অনলাইনে সার্চ দিয়ে, মোটামুটি এর ভিতরে ফ্যাক্টরগুলো পাবেন। তাহলে যারা রিভিউ করবে দে আর অলরেডি নো দিস ইজ দ্য ফ্যাক্টর অলরেডি উই হ্যাভ। সো হোয়াট ইজ দ্য নিউ ফর ইউ? আপনি যদি আপনার অ্যানালাইসিস থেকে যদি নতুন কোনো ফ্যাক্টর না আইডেন্টিফাই হয়, তাহলে তার কোশ্চিন হবে যে হোয়াই উই ডু ইট, বিকজ উই অলরেডি নো দ্যাট ওয়ান। কারণ এটা যেহেতু কান্ট্রি পার্সপেক্টিভে বাংলাদেশে খুব ডাইমেট্রিক্যালি চেঞ্জ হয়নি বা শিফট হয়নি, যে ধরেন বাংলাদেশ অন্য কারোর আন্ডারে চলে যায়নি, বা বাংলাদেশে কোনো একটা অংশ স্বাধীন হয়ে যায়নি যে এরকম, যে সেটা আপনি দেখাইতে পারবেন। সো ইম্প্যাক্ট কিন্তু খুব বেশি না। হ্যাঁ, এটা একটা মাথায় রেখে এটা করতে হবে। সো বেটার আমি যদি এই জায়গায় হতাম, আমি এইটা কষ্ট করে এই জায়গায় না, আমি একটা সিস্টেমেটিক রিভিউ মেটা অ্যানালাইসিস করার চেষ্টা করতাম। হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল গোল, হোয়াট ইজ দ্য থিং। আমাদের লাস্ট 50 ইয়ার্সে, ধরেন লাস্ট 20 ইয়ার্সে আপনি পেপার যেগুলো পেয়েছেন বা সেই পেপারগুলোর উপরে আমি সিস্টেমেটিক রিভিউ মেটা অ্যানালাইসিস করতাম যে আসলে এটার আমাদের যে ফ্যাক্টরগুলো কনসিস্টেন্সি থেকে গেছে সেটা স্টিল আছে কিনা। আমার ধারণা আপনি যে সলিউশন চাচ্ছেন, যেটা চাচ্ছেন সেটা পেয়ে যেতেন, এবং আপনি যেটা ব্যাখ্যা করতে যাচ্ছেন যে প্যান্ডামিক, আপনি ওই সময় ওটা ভাগও করতে পারতেন যে না এটা হলো ফার্স্ট 10 ইয়ার্স, এটার পরে একটা ফ্যামিলিন হয়েছে, বা এটার পরে একটা পলিটিক্যাল আনরেস্ট হয়েছে, এটার পরে একটা ধরেন
হয়েছে, প্যান্ডামিক হয়েছে। সো এই টাইম ফ্রেমগুলো ওখানে ওইভাবে অ্যানালাইসিস করা যায়। সো হোয়াই নট দিস ওয়ান, হ্যাঁ? তো আমি আপনাকে আবার একটু চিন্তা করতে বলবো যে দেখেন যে আপনি কোয়ান্টিটিভে থাকতে চাইলে ইটস ওকে, আপনার এক্সারসাইজের জন্য ইজ ভেরি গুড, বাট ডোন্ট হোপ টু মাচ ফর দ্যাট পেপার। আপনাকে এটার জন্য হয়তো Q4 অথবা নন ইন্ডেক্স কোনো জার্নাল খুঁজতে হতে পারে। আই এম কোয়াইট শিওর এটা Q1 Q2 তে যাবে না, যতই আপনার আমাদের ডাটা বড় হোক না কারণ এটার নভেলিটি বলে কিছু থাকবে না। সো এই দুইটা জায়গা আপনার কাছে আপনাকে চিন্তা করার জন্য দিলাম। দেখেন যে এই দুইটা জায়গা থেকে আপনারা কিভাবে ডিসিশন নেবেন, কারণ পেপার আপনাদের কষ্ট করবেন আপনারা, আমি জাস্ট শুধু আপনার গাইডলাইনগুলো বললাম। ওভার টু ইউ। স্যার আপনি যেটা বললেন আমরা যদি তাহলে হচ্ছে 1972 থেকে নিই, তাহলে আমাদের মানে বাংলাদেশের সময়টা যতটুকু সেটা যদি নিই এবং আমরা আপনি এটাও বললেন যে আমরা একটা টাইম মানে ভাগ ভাগ করে যদি করি, তাহলে তো মানে ধরেন কোভিড এর আগে পর্যন্ত একটা নিলাম, কোভিড এর পরে এই 4 বছরও একটা নিলাম, বা হচ্ছে 1972 থেকে মানে 10 বছর করেও যদি আমরা নিই, তাহলে মানে সেটা কেমন হয় মানে যদি বলতেন। আপনার কখনো সেগমেন্টেড রিগ্রেশনের নাম শুনেছেন বা ইন্টারপ্রেট টাইম সিরিজ অ্যানালাইসিসের নাম শুনেছেন? খুব বেশি আইডিয়া নাই। আচ্ছা, এইটা হলো ধরেন আপনি যখন কোনো একটা ইভেন্ট হবে, ইভেন্ট মিনস সে ধরেন এটার আবার দুই রকম আছে, একটা আছে হলো সেগমেন্টেড রিগ্রেশন, একটা আছে সেটা একটা হলো ধরেন স্লপ, আগে পেছে একটা কন্টিনিউয়াস একটা টাইমকে ধরে, যেমন ধরেন আপনি বললেন কোভিড-19, তো কোভিড-19 আগে 5টা পিরিয়ড, কোভিডের পরে 5টা পিরিয়ড। সো এটা হলো কোভিডের স্পাইকটা দেখা যায় এই যে এটা। আর একটা জিনিস আছে সেটাকে বলে হলো ডাইনামিক চেঞ্জেস, অর্থাৎ এইটা একটু মডেলিংটা খুবই একটু ডিফিকাল্ট। সো এইখানে এই ডাইনামিক চেঞ্জিংসটা হলো ধরেন আপনি প্রত্যেকটা ইভেন্টকে আনতে পারবেন। সে ধরেন 2001-এর পলিটিক্যাল আনরেস্ট একটা ইভেন্ট আপনার, তার আগে ধরেন 1996 একটা ইভেন্ট ধরেন, or 1998 সম্ভবত সেখানে একটা ইভেন্ট ধরেন, শেয়ার বাজারের কেলেঙ্কারি। তো এই ধরনের যদি আপনি একটা ধরেন যে না, আবার ধরেন 1974 আমাদের ফার্স্ট ফেমিনিন গেছে, তো সেই জায়গাগুলোকে যদি আপনি একটা করে ধরেন, বা 1975 এটা পলিটিক্যাল আনরেস্টের টাইম, আবার ধরেন এখানে এসে 2024 এই যে পলিটিক্যাল আনরেস্টের টাইম। সো এই পয়েন্টগুলোকে যদি আপনি একটা করে ধরেন, তো এইটাকে আবার ডাইনামিক শিফট বলে। এই ডাইনামিক শিফটেও পারেন যে আসলে পলিটিক্যাল আনরেস্ট হলে কেমন হয়েছে, প্যান্ডামিক মানে যেটা আপনি কন্ট্রোলড আর আনকন্ট্রোলড, আমরা এটাকে বলি মডিফাইড অ্যান্ড আনমডিফাইড ফ্যাক্টর, মানে যেটাকে আপনি মডিফাই করতে পারবেন না সেটা হলো কোভিড-19, এটা হলো টোটালি হলো আনমডিফাইড ফ্যাক্টর। আর মডিফাইড ফ্যাক্টর কোনটা, আপনি চাইলে পলিটিক্যাল আনরেস্টকে মিনিমাইজ করতে পারেন বা শেয়ার বাজার কেলেঙ্কারিকে। সো এই দুইটার মধ্যে, এবং এই how much modified factor impact that non-modified factor সেটাও আপনি দেখাইতে পারবেন। সো এই ধরনের কোনো কিছু চিন্তা ভাবনা করেন, যদি এই লেভেলে কোনো কিছু করতে পারেন বা এই লেভেলের কোনো কিছু চিন্তা ভাবনা করতে পারেন, আমি নট শিওর, বাট আপনার ফ্যাক্টরগুলো হতে হবে কারোর ওপর। ফ্যাক্টরগুলো আমরা লিটারেচার রিভিউ থেকে নিয়েছিলাম, মানে ভ্যারিয়েবল না, আমি বলবো যে লিটারেচার রিভিউ থেকে নেবেন না, আপনি নেবেন সরাসরি যে ধরেন ওয়ার্ল্ড ব্যাংক একটা দেশের ইকোনমিক গ্রোথ মাপার জন্য কোন কোন ফ্যাক্টরগুলোকে কনসিডার করে, সে কয়টা ফ্যাক্টর নেন এবং ওইটাই আপনি লিখবেন যে ওয়ার্ল্ড ব্যাংক এই ফ্যাক্টরগুলো, এবং এটা এস্টাবলিশ করা যায় সহজে, বুঝছেন? এটা এস্টাবলিশ করা যায় সহজে। ওয়ার্ল্ড ব্যাংক বা এডিবি এর হলো স্ট্যান্ডার্ড, এটা হলো গোল্ড স্ট্যান্ডার্ড হিসেবে ধরে এদের ফ্যাক্টরগুলোকে ধরে, এবং আপনার অ্যানালিটিক্যাল প্যাটার্ন বা এই জায়গাগুলোকে যদি আপনার ওই লেভেলে থিঙ্কিং করতে পারেন যে না আসলে আমরা কিভাবে দেখতে যাচ্ছি বা কি চেঞ্জ হচ্ছে বা কি শিফট হচ্ছে, কোথায় হচ্ছে আরও ডিপলি, কারণ আপনার পেপারটা ছাপাইতে গেলেই রিভিউয়ার একটাই জিজ্ঞাসা করবে যে হোয়াট ইজ দ্য পয়েন্ট, ঠিক আছে, নভেলির পয়েন্ট।
দেখেন স্যার আপনারা এইভাবে চিন্তা ভাবনা করে করতে পারেন কিনা। আমি জাস্ট উদাহরণ দিলাম, আপনারা হয়তো আরো বেটার ইনডেপথ লিটারেচার পড়ে এবং এ করে আইডেন্টিফাই করতে পারেন। স্যার আমি একটু এখানে অ্যাড করতে চাচ্ছিলাম। জি। আহ, আপনি যে জিনিসটা বললেন, আমাদের থিঙ্কিংটা কিছুটা এরকম ছিল যে মডিফাইড বা আনমডিফাইড ফ্যাক্টরের যে বিষয়গুলো আছে, মানে যেটা আমরা কন্ট্রোল করতে পারছি না বা কন্ট্রোল করা যায়, বিশেষ করে পলিটিক্যাল আনস্টেবিলিটি বা কোভিড-19 মতো এরকম আরো অনেক সিচুয়েশন ছিল। তো এই বিষয়গুলো আমরা হাইলাইট করব, এটা আমাদের একটা পরিকল্পনা ছিল। এখন এই ক্ষেত্রে 1986টা আমরা হয়তো নিয়েছি, এটা আমরা মডিফাইড করে 72 থেকে নিতে পারবো, অর্থাৎ বাংলাদেশের ফার্স্ট বাজেট, অথবা একদম শুরু থেকেই আমরা এটা কালেক্ট করতে পারবো। এবং আমাদের হ্যাঁ হ্যাঁ, আমি এই জিনিসটা এখন আমি রিয়েলাইজ করছি যে হ্যাঁ, আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের এই জিনিসটা সাজেশনটা একটু দেখতে হবে। বাট এখন পর্যন্ত যতগুলো ভেরিয়েবল আমরা নিয়েছি, প্রতিটাই আসলে ওয়ার্ল্ড ব্যাংকের ডেটা সেট থেকেই নেওয়া, ওখান থেকেই নিয়েছি আর কি। তবে হ্যাঁ, এটা ঠিক, এটা আমি আহ, ইয়ে করব আর কি, এটা ভেরিফাই করব যে আসলে এই ভেরিয়েবলের সাথে আর কোনো ভেরিয়েবল ওয়ার্ল্ড ব্যাংক সাজেশন করে কিনা, বা এখান থেকে কোনোটা বাদ যাবে কিনা, বা নতুন কোনো একটা অ্যাড হবে কিনা। না রকিব, আমি সেটা বলতে চাই না। ফ্যাক্টর মিনস আমি সেটা বলতে চাই না। ফ্যাক্টর হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক তার ডিনোমিনেটর ও নোমিনেটর কোনটা ইউজ করে ফর ক্যালকুলেটিং দ্য ইকোনমিক গ্রোথ আর সাস্টেনেবল ইকোনমিক গ্রোথ আর নট। হ্যাঁ, কারণ একটা জিনিস মাথায় রাখবেন যে নট অনলি দ্য ফ্যাক্টর, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে সব ডাটা থাকে, বাট ওয়ার্ল্ড ব্যাংকের একটা স্ট্যান্ডার্ড ডেফিনেশন আছে। সো সেই স্ট্যান্ডার্ড ডেফিনেশনে তারা কিভাবে একটা কান্ট্রির ইকোনমিক গ্রোথকে ইয়ে করে, মেজার করে, সেটাকে ডিনোমিনেটর কীভাবে দেয়, নোমিনেটরকে কাকে দেয়। সো এই জিনিসটা কিন্তু ক্লিয়ারলি থাকা লাগবে। ক্লিয়ার না থাকলে কিন্তু আপনার এই ভেরিয়েবলগুলো টোটালি ওয়েস্টেড ভেরিয়েবল হবে। হ্যাঁ, সো এটা একটা ইস্যু। 2 নম্বর ইস্যু হলো, আপনি যেভাবেই ফ্যাক্টর বা এই জায়গাগুলোই বলতে চান না কেন, অবশ্যই সেটার ভিতরে ইউনিক হতে হবে। আমি একটা জাস্ট উদাহরণ হিসেবে বললাম, বাট আই এম নট শিওর যে অলরেডি এটা কেউ অ্যানালাইসিস করে ফেলছে কিনা, বা তা কেউ এভাবে এই জিনিসগুলা দেখে ফেলছে কিনা। হ্যাঁ, সেটাও আপনাদের চেক করতে হবে। মানে আমি বললাম, আপনারা ওখানে লিখলেন বা এ করলেন, আবার জাম দিয়ে চেঞ্জ করলাম না। আপনাকে গো ব্যাক টু লিটারেচার, এই ধরনের কাজ হয়েছে কিনা, হইলে তারা কিভাবে করেছে। নট অনলি কিন্তু বাংলাদেশ, আপনাকে দেখতে হবে আমাদের, সে ধরেন সাবকন্টিনেন্টেই দেখলেন, সে ধরেন সাউথ এশিয়াতে দেখলেন, বা সাউথ ইস্ট এশিয়াতে দেখলেন, বা এশিয়ান কান্ট্রিগুলোতে দেখলেন। কারণ সিমিলার ইকোনমিক্স, সিমিলার কন্ডিশন অর সিমিলার চান্সেস অলমোস্ট, মানে ইকোনমির বিষয়টা না খুব বেশি ভোলাটাইল না যে আপনার ওই হেলথ বা এইগুলোর ওপরে। সো সেটা একটা ইস্যু হতে পারে, আপনারা এটা দেখতে পারেন। আর আর আপনারা যদি টোটাল ইকোনমি না নিয়ে, বা মনে করেন ন্যারো ডাউন যদি করতে চান, আমি বলবো যে ন্যারো ডাউনও করতে পারেন। যে সে ধরেন আপনাদের হেলথ বাজেট কেমন ছিল, হেলথ বাজেটের কী অবস্থা, হেলথ ফাইন্যান্সিংয়ের কী অবস্থা, সেই জায়গাটাও ন্যারো ডাউন করতে পারেন। সো ধরেন আপনি ওই জায়গাটায় সেই ধরনের সুবিধা করতে পারলেন না, সো হেলথ ফাইন্যান্সিং বা হেলথ বাজেটে আপনার কেমন হলো, সেখানে গ্রোথটা, সেখানে সাস্টেইনটা কেমন হলো, এবং এইটা যেটাই করেন না কেন সেটা কিন্তু এসডিজির সাথে মিলাইতে হবে। হুম। সো এইগুলো হলো আপনার চিন্তার খোরাক। আপনারা যখনই কাজ করবেন, এই লেভেলটা মেনটেন করে কাজ করার চেষ্টা করবেন, যে নিজেকে নিজে সবসময় ডাউন করবেন যে না, এটা হচ্ছে কিনা, বা এটা হবে কিনা, বা এটা হচ্ছে না কেন। এবং আমি বলবো যে আরও কিছু আপনারা লিটারেচার দেখেন, দেখে তারপরে সিদ্ধান্ত নেন, দেখেন যে আসলে কোন ডিরেকশনে আপনারা যেতে চান। কারণ অ্যানালাইসিস, ডাটা পাওয়া, এগুলো খুব একটা ঝামেলার বিষয় হবে না। কিন্তু ইস্যুটা হলো যে কি, একটা ইউনিক, একটা নভেল কোনো কিছু নিয়ে আসা। আরেকটা কোশ্চেন একটু করতে চাচ্ছিলাম স্যার, যে যদি এরকম হয় যে আমরা 72 থেকে নিয়ে শুরু করে ডেটা কালেক্ট করলাম, এবং আপনার যে বিষয়টি
আমরা হচ্ছে ওই সময় থেকে বিভিন্ন আম যে পয়েন্টগুলো আছে ওইগুলোর সাথে আমরা হচ্ছে জিডিপির গ্রোথ রেটটা কিরকম হচ্ছে, কোন অবস্থার কারণে ভালো বা খারাপ এগুলো যদি আমি দেখতে চাই, তো সেক্ষেত্রে আপনাদের সলিউশন যেটা বারবার এই কথাটা আসছে যে সলিউশন, এই সলিউশনটা স্যার তাহলে আমরা ওইটার ক্ষেত্রে দিতে পারবো কিনা বা এই অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা সেই সলিউশনটা আনতে পারবো কিনা বা ড্র করতে পারবো কিনা? আচ্ছা, আপনি একটা ভালো কোশ্চেন করেছেন, কিন্তু কোশ্চেনটা হলো যে আসলে সলিউশনটা কি হবে? যে ধরেন আপনি দেখাইতে চাচ্ছেন যে আপনি পাইলেন যে যেটা বললেন যে না আমি পাইলাম হলো গিয়ে যে পলিটিক্যাল আনরেস্ট হলো মোস্ট হার্মফুল ফ্যাক্টর আমাদের জিডিপি গ্রোথের ক্ষেত্রে আমরা পাইলাম ধরেন। সেক্ষেত্রে আপনার কাছে এটা তো আমরা সবাই জানি যে পলিটিক্যাল আনরেস্ট হলে একটা কান্ট্রি ইকোনমিক ডাউনের দিকে চলে যায়। তো সেই ক্ষেত্রে এই যে আমরা যখন বললাম যে ডাউনগ্রেডে চলে আসতেছে, তাহলে এই মডিফাইড ফ্যাক্টরগুলো ধরেন আপনার এখানে কি কি ভেরিয়েবল আছে রাকিব, আমাকে যদি একটু দেখান এই ডাটা সেটে, একটা মিনিট আমাকে যদি একটু দেখান। হুম, ধরেন ইনফ্লেশন রেট, এফডিআই ইনফ্লো, এডুকেশন, আনএমপ্লয়মেন্ট রেট, পপুলেশন গ্রোথ রেট, এখানে কি ইয়ে আছে রেমিটেন্স ইনফ্লো, এফডিআই ইনফ্লো, পলিটিক্যাল আনরেস্ট বা এই অপশনগুলো তো নাই আপনার, তাই না? না স্যার, তো আমি পলিটিক্যাল এটার তো স্যার আসলে কোনো মেজারমেন্ট করা আহ, যায় না। এইটাই হলো আমি বললাম তো, মানে আমি জানি যে আমার ফরেন ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে। এখন আমরা দেখছি যে আমাদের একটা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কমে গেছে, বা এটা বেড়ে গেছে, বেড়ে যাওয়ার কারণে আমার জিডিপি গ্রোথ নিচে নেমে গেছে। সে ধরেন আরেকটা জিনিস, আমি নট শিওর আপনি এখানে এটা পাইছেন কিনা, যে আমাদের কি বলে বৈদেশিক ঋণ। হ্যাঁ, ডেট, ফরেন ডেট যেগুলো, হুম। হ্যাঁ, ফরেন ডেট আছে স্যার, ফরেন ডেট আচ্ছা, আছে। আর আর এটা পাইছেন আপনারা, আমরা আমাদের এগুলো কত টাকা পরিশোধ করছি ফরেন ডেট। আমাদের বাংলাদেশে কিন্তু দুই রকম ফরেন ডেট আছে, জানেন তো? ওকে স্যার, এটা একটু দেখতে হবে। হ্যাঁ, মানে একটা হলো ইয়ে, পরিশোধ করা লাগে, একটা পরিশোধ করা লাগে না। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। আর একটা ইন্টারেস্ট আছে হলো খুবই কম, আর একটা ইন্টারেস্ট আছে কিছুটা বেশি। মানে ধরেন আমাদের ফরেন এগুলোতে তো আসলে ইন্টারেস্ট রেট কত 1%, 2%, 0.1%, সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, তো কিছু কিছু আবার ধরেন 5%-এর ওপরে আছে, সেগুলো হিউজ। তো এই এই এর একটা মনে হয় মেজারমেন্ট আছে, আর একটা মেজারমেন্ট হলো আপনার আছে হলো আম, তবে এইটা না করে এই জন্য আমি বলছিলাম যে একটা ডেফিনেশন দেখে সেটা ডিনোমিনেটর নোমিনেটর তারা কিভাবে ইউজ করতেছে সেইটা দেখে তারপরে আপনার হলো এই ভেরিয়েবলগুলো সাজানো, ফ্যাক্টরগুলো সাজানোটাই বুদ্ধিমানের কাজ হবে। আর আপনি যে সলিউশনের কথা বলছিলেন না, এখন ধরেন এখান থেকে আমরা জানলাম যে আমাদের আনএমপ্লয়মেন্ট রেট বাড়তেছে, যার কারণে আমাদের জিডিপির গ্রোথ কমে যাচ্ছে। সো আমাদের আনএমপ্লয়মেন্ট রেট বাড়তেছে, এটা তো আমরাও সবাই জানি কিনা। সো হোয়াট ইজ দ্য সলিউশন অফ দ্যাট? কি করবেন আপনি এখন? তো আমাদের এই জায়গাটাই অ্যান্সারটা খুঁজতে হবে যে না, এই আনএমপ্লয়মেন্ট রেটটা আসলে কোন মডিফাইবল ফ্যাক্টরের জন্য ইনক্রিজ হচ্ছে। ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্যাট ওয়ান, দ্যাট আর দ্য সলিউশন, দ্যাট আর দ্য মডেলিং, দ্যাট ইজ কল্ড দ্য ডাটা ড্রাইভেন ডিসিশন মেকিং। হ্যাঁ, সো এইটা হলো আপনার হলো চ্যালেঞ্জ, হলো এইটা বর্তমান চ্যালেঞ্জ হলো এইটা, যে আপনার সলিউশন কি, সলিউশনের পরে এটা গেলে তাহলে কিভাবে যাবে, বিয়ন্ড দ্য বক্স আসলে কি খুঁজতেছেন। সো আপনাকে এই জিনিসগুলো খুঁজে বের করতে হবে, বুঝছেন? হ্যাঁ, সো আমি বলছি যে অ্যানালাইসিসই করেন, যেভাবেই করেন, আপনাকে এই জায়গাটাতে এসে এনেই দাঁড় করাবে
যে আসলে এই প্রবলেমটা তো আমি জানি, কোনো না কোনোভাবেই জানি, আইদার লিটারেচার, আইদার কোনো সিম্পোজিয়াম বা ওয়ার্ল্ড ব্যাংকের ফরকাস্ট আমি জানতেছি, বাট হোয়াট ইজ দ্য সলিউশন ইফ মাই আনএমপ্লয়মেন্ট? কারণ আপনি যখন পলিসি মেকার বা কারোর সামনে বলবেন যে আমাদের বাংলাদেশের জিডিপি কম বলে আনএমপ্লয়মেন্ট বেড়ে যাচ্ছে বলে জিডিপি কম, পলিসি মেকার বলবে যে আমি তো এটা জানি, তো আমি কি করব এখন বলো, যে আনএমপ্লয়মেন্ট রেট বেশি বলে আমি কি করব, কি করতে পারি? তো এইটা হলো, এই জায়গাটা হলো, আপনি এখন বললেন যে না সবার জন্য কর্মসংস্থান করেন, ও করেন, তাই করেন, কিন্তু পলিটিশিয়ান বা আপনার পলিসি মেকার তো সেটা বলবে না, বলবে কি যে আমার তো রিসোর্সই এই, আমি এর মধ্যে কি সলিউশন করব বলো? তো এই জায়গাগুলো হলো আপনার হলো ওই, এবং আপনি যদি বলেন এটা করো সেটা করো, একটা জিনিস মাথায় রাখবেন, বিয়ন্ড ইউর ফাইন্ডিংস আপনি কোনো কিছু করবেন না, যেটা যেটা আমি সচরাচর সমস্ত পেপারে এটা করে, যে আপনার ফাইন্ডিংসের বাইরে যে কমেন্টস মানে রিকমেন্ডেশন দেয়, কনক্লুশন দেয়, কারণ সেটা আপনার ফাইন্ডিংস না, আপনি তো ফাইন্ডিং করেন নাই যে যে কি বলে আনএমপ্লয়মেন্ট বাড়ছে তাহলে আপনার অমুক ক্ষেত্রে ভোকেশনাল বাড়াইতে হবে, করতে, এটা তো আপনার ফাইন্ডিং না, আপনার ফাইন্ডিং হলো আনএমপ্লয়মেন্ট বেড়েছে, ওইটাই সলিউশন খুঁজতে হবে ওখানে, নট বিয়ন্ড ইউর ফাইন্ডিং, ঠিক আছে? এটা কিন্তু খুবই করে, এটাকে আমরা বলি ওভার ক্লেম। এই ওভার ক্লেম কিন্তু ম্যাক্সিমাম পেপারেই পাওয়া যায়। এই ওভার স্টেটমেন্ট এবং ওভার ক্লেম এই রিসার্চ পেপারের জন্য খুবই মারাত্মক, খুবই মারাত্মক। এটা আমি আপনাকে আবারও বলছি যে আমরা সাধারণত রেকমেন্ডেশন করে থাকি কি, যে হ্যাঁ এইটা হয়েছে তাহলে এই করতে হবে। আমার কথা হলো এটা তো আপনি ফাইন্ডিং পান নাই, আপনি এটার উপর রিকমেন্ডেশন দিতে পারেন না, দিস ইজ কল্ড ওভার ক্লেম, ঠিক আছে? সো এই জায়গাগুলোকে আপনার চিন্তা করতে হবে যে যেটা আপনি পাবেন, যেটা আপনি বের করতে পারবেন, সেটার এগেনস্টে সলিউশনটা কি, এবং এই সলিউশনটাই আপনাকে সেল করতে হবে। আপনার এই যে কত অ্যানালাইসিস, কত বছরের ডাটা না, আপনি একটা জিনিস মনে করবেন যে আপনি একটা লিফটে উঠতেছেন, আপনার সাথে আপনার ফাইন্যান্স মিনিস্টার উঠতেছে, বা সে ধরেন আপনার ইয়ে কমার্স মিনিস্টার উঠতেছে, আপনি আপনার এই ফাইন্ডিংটা, ওই লিফট ধরেন একতলা থেকে 5 তলায় যাবে, এইটুকু সময়ের ভিতরে এই ফাইন্ডিংটা আপনাকে বলতে হবে। সো ইউ হ্যাভ টু প্রিপেয়ার ফর দ্যাট ওয়ান। আপনি যত বড় ডাটা সেট অ্যানালাইসিস করেন, যত বড় কোনো কিছুই করেন না কেন, আপনার টাইম কিন্তু ওই লিফট 1 তলা থেকে 5 তলা যাওয়া পর্যন্ত, বা ম্যাক্সিমাম 10 তলা যাওয়া পর্যন্ত, তারপরে কিন্তু আর টাইম নেই। ওই লিফটের ভিতরে যাইতে আপনি যতটুকু কথা বলতে পারবেন। সো এত কিছু বলারও সময় নেই, বলবেন যে স্যার আমি পেয়েছি আনএমপ্লয়মেন্ট বাড়তেছে, এই আনএমপ্লয়মেন্টটা এর কারণে বাড়তেছে, এই জায়গাটায় এই সলিউশনটা করলে হয়। সো ইফ ইউ হিট, দেন হি অর শি উইল আস্ক ইউ টু সিট উইথ অ্যান্ড প্রেজেন্ট দ্য হোল থিং। সো আপনাকে ওই ওই এক লাইনের জন্যই পুরো রিসার্চটা করতে হবে, আপনাকে ওই এক লাইনটা খুঁজে বের করতে হবে। সরি। স্যার, এই জায়গাতে যদি আমি ফাইন্ড আউট পেলাম যে আনএমপ্লয়মেন্টের জন্য হচ্ছে, অথবা পলিটিক্যাল আনস্টেবিলিটির জন্য হচ্ছে, বা মহামারীর জন্য হচ্ছে, তো এখন আমি যে কোনো একটা পয়েন্ট ধরে নিলাম যে এটা আমার ফাইন্ডিং, আলটিমেট ফাইন্ডিং। এই ফাইন্ডিং এর কি করলে সলিউশন হবে, এটা তো স্যার আমি বের করি না, এটা আমি কিভাবে হ্যাঁ, করবো? আমি এইটাই বলছি যে এই জায়গাটাই হলো আপনাকে মডেলিং, আপনার অ্যানালাইসিস, এই জায়গাটার উপরেই আসতে হবে, এই জায়গাটার উপরে ফোকাস করতে হবে। আমি বলতে চাচ্ছি যে রিসার্চ নট অনলি আপনার এই ফ্যাক্টরগুলো বের করা, ফ্যাক্টর হোয়াট ইজ দ্য, আমরা এখন ফ্যাক্টরগুলো কিন্তু সবাই আমরা জেনে গেছি মোটামুটি, অলমোস্ট। আপনি দেখেন যে এখানে যে ফ্যাক্টরগুলো আছে, কম বেশি আপনি জানেন কিনা, দেখছেন কিনা? জি স্যার। হুম। তো এই জায়গাটায় আমি এটাই বলতে চাচ্ছি যে আমাদেরকে শুধুমাত্র ফ্যাক্টর, বা আমাদের রিসার্চটা শুধুমাত্র ফ্যাক্টর আইডেন্টিফিকেশনে যেতে হবে না, আমাদেরকে যেতে হবে বিয়ন্ড দ্য ফ্যাক্টর আইডেন্টিফিকেশন, হোয়াট উইল বি দ্য সলিউশন, দেয়ার ইজ এ লট অফ ফ্রেমওয়ার্ক, লট অফ ওয়ে টু ডু দ্যাট। হ্যাঁ, আমি উদাহরণ হিসেবে বলি, আমি একটা সিনারিও ফরকাস্টিং করতে পারি। ধরেন আমি আপনাকে বললাম, আমি আমি একটা সিনারিও ফরকাস্টিং করলাম যে কেমনভাবে, যে না আমার হলো পপুলেশন গ্রোথ রেট হলো 1.2 আছে, এমনি আমাদের কম আছে এখন বলে লাভ নেই, এটা একটা ভুল কথা হবে, কারণ 1.2 ইজ অলমোস্ট উই আর আন্ডার, আফটার 10 years, আফটার 20 years উই ডোন্ট হ্যাভ এনি ওয়ার্কিং পপুলেশন।
সো ধরেন আমাদের লাইফ এক্সপেক্টেন্সি বাড়তেছে বলে আমাদের হলো পপুলেশন গ্রোথ রেট হচ্ছে এবং আমাদের নতুন বাচ্চা কম জন্মগ্রহণ করতেছে। হ্যাঁ, আমরা কিন্তু খুব ডেঞ্জার জোনে আছি। কয়েকদিন পরে আমাদের অবস্থা জাপান চায়নার মতো হবে। তো এই জায়গাটায় এসে দেখবেন যে 1.21 হলো আমাদের পপুলেশন গ্রোথ রেট। এখন এখানে এসে আমরা বললাম যে এখন আমরা একটা সিমুলেশন করতে পারি, এটাকে বলে সিনারিও সিমুলেশন। সে আমাদের পপুলেশন গ্রোথে 10% কমাই দিলাম, দে হোয়াট উইল বি দ্য চেঞ্জেস ইন দ্য পপুলেশন, দ্যাট ইজ দ্য সলিউশন, দ্যাট কাইন্ড অফ সলিউশন। সো বাট আই এম নট শিওর যে এই কোড ফ্রেমওয়ার্ক আপনি ইউজ করবেন। অনেক ফ্রেমওয়ার্ক আছে যেগুলোতে এই ধরনের সলিউশন, এই ধরনের আইডেন্টিফিকেশান, এই ধরনের কিছু করা যায়, আবার সিমুলেশনও করা যায়। সে ধরেন আপনার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট 20% লেস করে দিলেন, আপনি কমাই দিলেন, মানে আপনি তো সলিউশন বলতে হবে যে না ভাই আমার 10% ফরেন ইনভেস্টমেন্ট আমার যা আছে তার চেয়ে যদি কমাইতে পারি তাহলে আমার ইকোনমিক গ্রোথ রেট বাড়বে। সো এই ধরনের জায়গাগুলো কিন্তু ডিফারেন্ট হয়। হ্যাঁ, তো আপনাকে এই ফ্রেমওয়ার্কগুলো, এই জায়গাগুলোকেই আনতে হবে যে আপনার অ্যানালাইসিসে বলেন, আপনার রিসার্চে বলেন, আপনার ফাইন্ডিংয়ে বলেন, নট অনলি দ্যাট শুধুমাত্র ফ্যাক্টর আইডেন্টিফিকেশন। আপনি বললেন এটা জানলাম, এটা জানার পরে কি হলো, না, আপনাকে কোনো ফ্রেমওয়ার্ক বের করতে হবে বা কোনো অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্কও বের করতে হবে যেটা এইটা যদি কমাইতে হয় বা এটা কমলে তাহলে কি ধরনের ইম্প্যাক্ট আসবে। একটা জিনিস মনে রাখবেন, পলিসি মেকাররা সবসময় টাকাতে বোঝে এবং হলো নাম্বারে বোঝে। সো নাম্বার এবং টাকা এই দুই জায়গাটাই আপনাকে আনতে হবে। বুঝতে পেরেছি। সেক্ষেত্রে স্যার আমরা অবশ্যই উম, আরেকটু স্টাডি করব। তবে আমি এখন পর্যন্ত যতটুকু আন্ডারস্ট্যান্ড করতে পারলাম বা বুঝলাম, এটা হচ্ছে আমরা তো যদি এরকম করি স্যার যে আমরা যে ডেটা সেটটাকে একটা মেথোডোলজিক্যালি সাপোর্ট করে, অর্থাৎ কেন কোন সাল থেকে শুরু করছি সেটার উপরে ভিত্তি করে আমরা যদি ডেটা সেটটা নেই এবং আহ, অবশ্যই আমাদের যে পয়েন্টগুলো আছে বিভিন্ন সময় বিভিন্ন পয়েন্টগুলো থেকে মানে আই মিন ডিনোমিনেটরের কথা যেটা বলছিলেন, অর্থাৎ একটা ফিক্স ওয়ার্ল্ড ব্যাংকের যে মডেল, সেই মডেল ওয়াইজ আমরা যদি আমাদের এটা সেট করি এবং এই যে রিজনটা অর্থাৎ সলিউশনটা কি হবে সেটাকে আমাদের সিনারিও অ্যানালাইসিস, এখন এইটা আমরা একটা পেপারে স্কোর করতে পারবো কিনা স্যার? যে হয়তো বা আমরা এই ডেটা সেটে অ্যানালাইসিসটাও রাখলাম, পাশাপাশি আমাদের যে সিনারিও অ্যানালাইসিস, এটা আমরা একটা পেপারে করতে পারবো কিনা স্যার? হ্যাঁ, একটা ব্যাপারে অবশ্যই করতে পারবেন, তবে বি কেয়ারফুল। আমি সিনারিও অ্যানালাইসিস বলছি বলে আপনি সিনারিও অ্যানালাইসিসে যেন না। ইজেন এইটা হলো একটা উদাহরণ হিসেবে আমি বলছি, কারণ সিনারিও অ্যানালাইসিস ইকোনমিকের ক্ষেত্রে হয় না সাধারণত। সিনারিও অ্যানালাইসিস হয় হলো অন্য ডিফারেন্ট এটাস। এই ইকোনমিক্যাল এটা যদি আপনার হেলথ ইকোনমিক্স হতো তাহলে আমি বলতে পারতাম আর একটু এতে, বাট আপনি যেটা বলছেন এটা ডিফারেন্ট টাইপস অফ ফ্রেমওয়ার্ক আছে। হ্যাঁ, আপনি, কারণ আমি আপনাকে বলি, আপনি যদি বললেন ধরেন উদাহরণ হিসেবে আমি আপনাকে বলি যে আপনি বললেন আপনার পপুলেশন গ্রোথ রেট হলো 10% কমাই দিবেন, এমনি আপনি আছেন মাইনাসে, আপনি যদি আরও 10% কমাই দেন তাহলে তো আপনার 10 বছর পরে কোনো ওয়ার্কিং পপুলেশন থাকবে না, সবই তো বুড়া থাকবে, তখন আপনি কীভাবে চলবেন? সো আপনি এমন কিছু সিমুলেশন করতে পারবেন না যেটা চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, ধরেন এফডিআই, আমরা সবসময় বলি এফডিআই হলো একটা দেশের জন্য যত কম হবে তত ভালো, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, রাইট? তো আমরা সে যে কত কম মানে কতটুকুর ওপরে আপনি কম রাখতে পারেন। আপনি বললেন যে না আমরা এটা 20% কমাই দিব, এইটা কিন্তু যুক্তিযুক্ত হবে না, বুঝতে পারছেন? এই জায়গাটা হলো খুবই কেয়ারফুলি। হ্যাঁ, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কিন্তু জাম্প হলে কিন্তু কিভাবে জাম্প হয় এবং ওইটার স্ট্যান্ডার্ডটা কি। তারপরে ধরেন এডুকেশন স্পেন্ডিং, আপনি বলছেন এডুকেশন স্পেন্ডিং এর একটা। সো এডুকেশনে আমরা পৃথিবীর সবচাইতে কম জায়গায়, যে এখন ধরেন ওটা একটা ফ্যাক্টর, আপনি বললেন যে এডুকেশন 10% কমাই দেওয়া আরও এডুকেশনের কস্টিং, তাহলে কি হবে? তো এই জায়গাগুলো বি কেয়ারফুল। আমি এই জন্য বলছি যে এইটার অন্যান্য ফ্রেমওয়ার্ক আছে টু মেক দ্য সলিউশন। আপনি ওই বেসিক জায়গাগুলো, বেসিক ফ্রেমওয়ার্কগুলো পড়ে তারপরে এখানে ইমপ্লিমেশন করেন, কারণ ওই জায়গাটা আপনাকে ধরতে হবে, ক্যাচ করতে হবে ওইটা। বুঝতে পেরেছি স্যার। আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম স্যার, আমাদের এখানে বেশ কিছু
ওয়ার্ল্ড ব্যাংক থেকে মিসিং আছে। মানে এই জিনিসটা এই বছরের হয়তো রেকর্ড নাই। আমি ওয়ার্ল্ড ব্যাংকের মেইন ওয়েবসাইট থেকে যেটা এক্সেল আকারে তো ওরা দেয়, সেখান থেকে ডাউনলোড করে দেখেছি স্যার। এই ডাটাগুলো আমরা কোনোভাবেই পাইনি। আচ্ছা, এটার অনেকগুলো সলিউশন আছে। আপনি ওই বছরের বাজেটে দেখেন, বাজেটে গিয়ে এডুকেশনে কত পার্সেন্ট স্পেন্ডিং আছে, আপনি ওখানে সবই আছে। ওয়ার্ল্ড ব্যাংক তো আর কোনো যাতে করে নেয় না। দেখেন ওইটা ওই বছরে কেন বাড়তে আছে, ওইখান থেকেও নিতে পারেন আপনি। ওইটা তো আমাদের বাজেটে প্রতি বছর দিয়ে দেয়, আর্কাইভে ঢুকতে পাবেন। আর যদি মনে করেন যে না, তারপরেও কোনো জায়গায় পাচ্ছেন না, তখন অন্য সলিউশন আছে, সেটা করা যাবে। কিন্তু আমার ধারণা এই ধরনের কিছু সবগুলোই এতে আছে, কোনো না কোনোভাবে আছে। আর এটা তো এস্টিমেশনে তো দু একটা পয়েন্ট ওয়ার্ল্ড ব্যাংক মিস করলে খুব একটা এতে আসে না। এই জন্য বললাম না, ওয়ার্ল্ড ব্যাংক অনেক বড় ভাস্ট ডাটা নিয়ে কাজ করে, এবং ওয়ার্ল্ড ব্যাংক আদৌ এটা কনসিডার করে কিনা ইকোনমিক গ্রোথ হিসাবে, সেটাও একটা ইস্যু আছে। আর প্রতি বছর না, ওদের প্রতি দশকে এটা কত সময় ওদের কিছু ভেরিয়েবল প্লাস মাইনাস হয়। ধরেন হেলথ এক্সপেন্ডিচার অ্যাড আছে, আমার যতদূর মনে পড়ে হেলথ এক্সপেন্ডিচার অ্যাড আছে, তারপরে ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচার অ্যাড আছে, তারপরে আর মনে হয় ইউএসসি কাভারেজ আছে, ইউএসসি কাভারেজে অ্যাড আছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো একটু দেখেন, কারণ এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আমি ওই জন্য বলছি যে স্ট্যান্ডার্ডাইজ, আর ওরা প্রতি এতে কোন কোন ভেরিয়েবল ড্রপ এবং অ্যাড করছে, আপনি কিন্তু সেইভাবে আপনাকে কিন্তু অ্যানালাইসিস করতে হবে। ঠিক আছে? সো আমার মনে হয় আমরা নেক্সটটাতে যাই। এটাতে একটা ডিসকাশন হলো, যদি আপনাদের নেক্সট কোনো কিছু থাকে। স্যার তাহলে না, 1 সেকেন্ড, তাহলে কি দাঁড়ালো? রাকিব, আপনি এটা তো কি বলে কোনো রেকর্ডিংও করলেন না। আপনি কি করেছেন নাকি এক কান্দে ঢুকছেন এক কান্দে বাইর করছেন? নোট করেছেন আপনি? রেকর্ডিং হয়েছে স্যার। রেকর্ডিং হয়েছে? জি জি স্যার। ওকে, থ্যাংক ইউ। রেকর্ডিং যদি হয়ে থাকে, উনি যেটা বলেছেন, আর কাজী সাহেব এই পেপার দিয়ে তো উনি যেটা যেটা কথা, এটা হচ্ছে আর্লি রিসার্চার। তো এই পেপার দিয়ে তো ডক্টর ইউনূসের মতো নেবে না, নোবেল প্রাইজও হবে না। তো এখন যতটুকু অ্যাডজাস্টমেন্ট, যতটুকু এক্সপোজার দেওয়া যায়। হ্যাঁ, আমি এটা কিন্তু আগেই বলে নিয়েছি আপনার এখানে, এটাই যে যদি আপনি মনে করেন নন ইন্ডেক্স বা Q4 এরকম ম্যাক্সিমাম আপনার যদি এটা থাকে, এটাতে ছাপাবেন, তাহলে এই যে অবস্থা আছে এইখান থেকে এইটাকে করে একটা কিছু করা যেতে পারে। হ্যাঁ, কিন্তু যদি Q1 Q2 Q3ও যদি থাকে, এটা সম্ভব না। এটা আর কি বললাম আমি। এবং এইটা বলার উদ্দেশ্যটা একটা, যে আসলে আমরা যখন শুরু করি আমাদের পেপার রিজেক্ট হয়ে গেলে, বা আমরা মনে করি আমরা অনেক কিছু করেছি, কেন রিজেক্ট করলো, এই এতগুলো কথা বলার উদ্দেশ্য হলো এটা। ঠিক আছে, ওরা এখন ডিসিশন নেবে, 1-2 দিনের মধ্যে ডিসিশন নিয়ে লিখিত হবে জানিয়ে দেবে তোমাকে। কারণ ওকে, এখন 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 কি সিঙ্গেল কান্ট্রি করবে না মাল্টি কান্ট্রি করবে, সেটার ডিসিশনটা তাদের হাতে আছে। তো কি বলে, প্রমিতা, রাকিব, সম্পাদ, আর কোনো আছে? তাহলে কি আমরা এই ডিসকাশনটা শেষ করবো? কারণ আমরা আরেকটা ডিসকাশনে যেতে হবে। আর আজকে আমার স্যাটারডে নাইট, এখানে তাড়াতাড়ি আমার ছাড়ে, জীবনটাই তো ধ্বংস হয়ে যাচ্ছে। কি বলে, যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে প্রমিতা আর শম্পা লিভ নিতে পারেন, আর যদি প্রশ্ন থাকে প্রশ্ন করে ফেলেন, আপনাদের জন্য এখনো 5 মিনিট আছে। জি স্যার, আমরা তাহলে লিভ নিচ্ছি। আপু স্যার যদি প্রশ্ন থাকে। স্যার এই মুহূর্তে আসলে ওরকম কোনো প্রশ্ন তো আসছে না। আমরা ডিসকাস করে তারপরে আবার না হয় স্যারের সাজেশন গুলো মেনে ওভাবে একটা দাঁড় করাই, তারপর যদি স্যার সময় দেন। হ্যাঁ, স্যার তো একটা বলেছেন যে জি, এখন কথা হলো, আপনি খুব ভালো পেপার করতে গেলে যে মেধা এবং যে পরিশ্রম এবং যে কি বলে যে ডিরেকশন অনুযায়ী, সেটা একটা হতে পারে। আর এখন যদি আপনি মনে করেন যে আই নিড সাম এক্সপোজার, অ্যাট লিস্ট স্কপাসে যেতে হবে, সেটা Q3 হোক আর Q4 হোক আর হোয়াট এভার কেস হোক, তাহলে সেই অনুযায়ী কাজ করতে হবে। আর যদি মনে করেন না স্যার, একেবারে চূড়ান্ত ধরনের
ভালো করতে হবে Q1 Q2 সেটা একটা হতে পারে। ডিসিশনটা আপনাদের কাছ থেকে। ঠিক আছে, আপনারা লিভ নেন। কারণ আমাদের আরেকটা আছে। জি, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। এভরিবডি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।